গেল জুলাই মাসের বাংলাদেশের ছাত্র জনতার আগস্ট অভ্যুত্থান নিয়ে বিশ্বজুড়ে রাজনৈতিক মহলে হচ্ছে তুমুল আলোচনা। এই রক্তাক্ত জুলাই ও আগস্টের বিজয় পশ্চিমবঙ্গ ও বেলুচিস্তানের তরুণ তরুণীদের প্রভাবিত করেছে। এখন বলতে পারেন, এসব নিয়ে গর্ব করার মতো আসলেই কি কিছু আছে? উত্তর হচ্ছে অবশ্যই, গর্ব করার মতো অনেক কিছু আছে। তবে এই মুহূর্তে একটা প্রশ্ন সবার সামনে আসছে, আর সেটি হলো, বাংলাদেশ কি এই বিপ্লবের ফল হাতছাড়া করবে? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আরব বসন্তের সূতিকাগার তিউনিসিয়ার কথা। এত আন্দোলনের পরেও তিউনিসিয়াবাসী কিন্তু সেই আন্দোলনের ফল নিজের হাতে নিতে পারেনি। এশিয়ার দিকে তাকালে আমরা দেখতে পারি 2022 সালে শ্রীলঙ্কার যে গণ অভ্যুত্থান হয়েছে, তার পরবর্তী সময়ে সেই অভ্যুত্থানের ফল কিন্তু তারা ধরে রাখতে পারেনি। এরকম দুনিয়া কাঁপানো অভ্যুত্থান শেষে আগামী মাসে শ্রীলঙ্কা আবার নির্বাচনের পথে হাঁটবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এখনও ঠিকভাবে তাদের কার্যক্রম শুরু করতে পারেনি, তাই অনেকে মনে করছেন যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে হয়তোবা আরও অনেক দেরি হবে। 2022-এর শ্রীলঙ্কার গণ অভ্যুত্থানের পর যে ধরনের ক্ষমতা বন্টন ব্যবস্থার সংকট দেখা দিয়েছিল, সেই একইরূপ সংকট বাংলাদেশের দিকেও আসছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন আন্দোলন দিয়ে চাপের মুখে রেখেছে। রাজনৈতিক দিক দিয়ে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে অনেক বেশি মিল দেখা যায়। যেমন, দুটি দেশেই একটি সময় ব্রিটিশ উপনিবেশ ছিল। শ্রীলঙ্কার রাজাপাকসে সরকার এবং বাংলাদেশের হাসিনা সরকার, দুই সরকারই জুলাই মাসে পতন হয়েছে। এছাড়া গত 7 দশক ধরে দুইটি দেশেই অনেক রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে এবং চলে গিয়েছে, কিন্তু রাষ্ট্রের যে মূল সংস্কার, কাঠামোগত সংস্কারের দিকে কোনো দেশেই কোনো রাজনৈতিক দল সেভাবে দায়িত্ব নিয়ে কাজ করেনি। বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপি বারবার ক্ষমতায় আসা যাওয়া করলেও রাষ্ট্রের সংস্কার কাজ অথবা নতুন প্রজন্ম কী চায় সেরকম কোনো পদক্ষেপ তারা কখনো নেয়নি, যার ফলশ্রুতিতে 2024 সালে গণ অভ্যুত্থান হয়। ব্যবস্থাপনার বিরুদ্ধে সোচ্চার হয়ে সব মহলে যেভাবে আন্দোলনের সৃষ্টি হয়, তেমনি শ্রীলঙ্কায় আন্তঃবিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের ছাত্ররা গণ অভ্যুত্থানের সূচনা ঘটায়। এখান থেকে একটি বিষয় স্পষ্ট, দুটি রাষ্ট্রে অভ্যুত্থান হয়েছিল রাষ্ট্রের প্রচলিত ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে। বর্তমানে বাংলাদেশের পুরনো রাজনৈতিক দলগুলোর একটি প্রশ্ন, কবে নির্বাচন দিবে? এই প্রশ্নের উত্তর এখন অস্পষ্ট। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার আন্দোলনের ফলাফল হিসেবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর লাভ ক্ষতির হিসাব করার সময় হয়তো এখনও আসেনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 18 আগস্ট কূটনীতিকদের একটি ইঙ্গিত দেন যে আগে কিছু পরিমাণ সংস্কার প্রয়োজন রাষ্ট্রের, তারপরে তারা নির্বাচনের দিকে এগোবেন। এক্ষেত্রে আমরা শ্রীলঙ্কার রাজনৈতিক ব্যবস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার ভিতর একটি পার্থক্য লক্ষ্য করি। রনিল বিক্রমাদিত্য ছিলেন রাজনৈতিক দলেরই একজন অংশীদার, কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ যারা আছেন তারা সকলেই অরাজনৈতিক প্রেক্ষাপট থেকে আসা। শ্রীলঙ্কার জনগণ চেয়েছিল এক ব্যক্তিকেন্দ্রিক শাসন কাঠামোর পরিবর্তন করতে, এবং বাংলাদেশের জনগণের চাওয়াও ছিল ঠিক একই রূপ। দেশের প্রশাসনিক খাতে রাজনৈতিক দলের হস্তক্ষেপ বন্ধ করতে। রনিল বিক্রমাদিত্য জনগণের কাঙ্ক্ষিত সংস্কার পুরোপুরি আনতে পারেননি, যার প্রেক্ষিতে আন্দোলনকারীদের একাংশের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং তিনি প্রচলিত ব্যবস্থার মাঝেই নির্বাচন আয়োজন করতে বাধ্য হন। তাই বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা, যদিও সেদিক থেকে শ্রীলঙ্কার নির্বাচনী ব্যবস্থা কিছুটা ভালো ছিল। শ্রীলঙ্কার অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে উদ্যোগ নিতে হবে, অন্যথায় তার অবস্থা শ্রীলঙ্কার মতনই হবে।